আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? ওয়ালাইকুম আসসালাম। কার পড়াশোনার কি অবস্থা? কে কেমন পড়াশোনা করছেন? এই ইন ফিউচার ইনশাআল্লাহ আমার কলিগ হবেন। আর যদি কেউ এসে আমাকে পরিচয় দিয়ে বলেন যে আপু আপনার ক্লাসে আমি ছিলাম, এখন আমি আপনার কলিগ, এটা আমার জন্য অনেক ব্লেসিং হবে। কি অবস্থা সবার? আমরা সবাই ভালো আছি, সবার মন ভালো। কার পড়াশোনার কি অবস্থা? জীবনে প্রচুর পড়াশোনা করতে হবে, এছাড়া কোনো অপশন নেই। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। মনে হচ্ছে যে আর কেউ হয়তো আসবে না। আমরা গত ক্লাসে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ 4টা অধ্যায়, যে অধ্যায় থেকে আপনারা প্রশ্ন পাবেন মাস্ট, এই অধ্যায়গুলো কোনোভাবেই স্কিপ করা যাবে না। আমি যে প্রশ্নগুলো আপনাদের সাথে গতকাল আলোচনা করেছি এগুলো তো আপনারা পড়বেনই মাস্ট। এর পাশাপাশি আরো কিছু যেগুলো মনে হয় আপনাদের কাছে ওইগুলো পড়তে হবে। তবে আমি যেগুলোর কথা গতকাল বললাম এই প্রশ্নগুলো টু দা পয়েন্ট আপনাদের জানা থাকা লাগবে, এবং প্রশ্নগুলো আসার পর সেকেন্ড টাইম চিন্তা না করে দ্রুত যেন অ্যান্সার করতে পারেন এমন একটা প্রস্তুতি আপনাদের থাকতে হবে। আর যে বিষয়টা আমি বলেছিলাম যে যে জায়গায় গ্রাফ দেওয়া যায়, যে বিষয়টাকে একটা চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যায়, সেই জিনিসটাকে অবশ্যই চিত্র দিবেন এবং এটাকে প্র্যাকটিস করতে হবে। বাসায় আপনারা বারবার প্র্যাকটিস করবেন যেন পরীক্ষার হলে খুব দ্রুত আঁকা যায়, এবং চিত্র দিয়ে অবশ্যই চিত্রটাকে ডিফাইন করে দিতে হবে যে এই চিত্রটা আসলে কি সম্পর্কিত এবং এটা কি উদ্দেশ্যে আপনি এখানে ব্যবহার করেছেন। এই জায়গাগুলো একটু নজর রাখতে হবে। আমি বিজ্ঞানের কথা বলেছিলাম যে টোটাল 11টা অধ্যায় আমাদের আছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে 4টা অধ্যায়, এটা গতকাল আলোচনা শেষ আমাদের। আজকে আমরা বাকি যে অধ্যায়গুলো আছে সবগুলো অধ্যায় নিয়ে একটু আলোচনা করব যে কোন কোন বিষয়গুলো আমরা একটু পড়াশোনা করব, এবং ওই পড়াশোনার জায়গায় হচ্ছে আসলে কতটুকু প্রশ্নের উত্তরগুলো কেমন হওয়া উচিত বা কতটুকু লেখা উচিত। তো আমি কিছু প্রশ্ন আগিয়ে লিখে রেখেছি, এটা হচ্ছে আমাদের অধ্যায় পানির অধ্যায় থেকে। এই অধ্যায়ের হচ্ছে গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন আমি লিখেছি, আরো কিছু প্রশ্ন আসবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো এগুলো হচ্ছে জাস্ট আমি এখানে লিখলাম, আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসবে। সবার পড়াশোনার কি অবস্থা? খুব ভালো। আমি ভাবছিলাম যে আজকে শুরুতে কিছু প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করবো কিনা, কিন্তু না, পুরাটা শেষ করে দেখি। অন্য একটা ক্লাসে এখানে কিছু বেসিক প্রশ্ন আপনাদের জিজ্ঞেস করবো, দেখি কে কতটুকু উত্তর করতে পারে। তো আপনাদের ক্লাসের উপস্থিতিটা একটু বেশি হলে ক্লাস করতে একটু মজা হতো, কারণ কমেন্ট করলে ক্লাস করতে মনে হয় যে না আপনারা ক্লাসে আছেন, শুনতে পাচ্ছেন। আচ্ছা চলেন শুরু করি। প্রথমে হচ্ছে পানির যে অধ্যায়টা, এটাও গুরুত্বপূর্ণ। এখান থেকেও যে প্রশ্নগুলো আসে এটা টু দা পয়েন্টের অ্যান্সার কখনোই প্রয়োজন নেই, কারণ এখানে আপনি একটু নিজের অভিজ্ঞতা কিংবা নিজে যদি প্রশ্ন কমন না পড়ে তারপরে কিন্তু আপনি মোটামুটি লিখে আসতে পারবেন। পানি দূষণ কি, এর কারণ, প্রতিকার, এই বিষয়গুলো কিন্তু আসলে টু দা পয়েন্টে পড়ার কিছু নাই, আমরা মোটামুটি সবাই জানি। কিন্তু এখানে কারণ বা প্রতিকার বর্ণনা করতে যে আমরা কখনোই বিস্তারিত আকারে বর্ণনা করবো না কিংবা বিস্তারিত আকারে লিখবো না। কারণটা কি হচ্ছে 1 2 3 দিয়ে 3টা বা 4টা কারণ লিখবো, প্রতিকারও এরকম সেম 1 2 3 দিয়ে ছোট ছোট করে প্রতিকারগুলো লিখবো। প্রতিকার বা কারণ লিখতে যে আমরা ইলাবোরেট করবো না বা কোনো প্যারা লেখার কোনো প্রয়োজন নেই, মানে টু দা পয়েন্টে জাস্ট নাম্বারিং করে করে লিখে দিব। আচ্ছা, প্রথমে তো হচ্ছে পানি কি, এটা তো আপনি যখন পানির চ্যাপ্টারটা পড়বেন এটা বেসিক নলেজ আমাদের। পানি কি এবং হচ্ছে পানির কি ধর্ম, এটা অবশ্যই জানতে হবে। এই প্রশ্নগুলো আসে না, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে অনেক সময় যদি চলে আসে, খুবই বেসিক একটা অধ্যায় পড়ার সময় শুরুতে আমার মনে হয় এই বেসিক জিনিসটা জানা দরকার, এটা অবশ্যই আপনারা জানবেন। এবং পানির কিন্তু অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে সবচেয়ে যে বৈশিষ্ট্যটা, এরকম 3টা কি 4টা বৈশিষ্ট্য আপনারা পড়লেই হবে, এতগুলো বৈশিষ্ট্য পড়ার দরকার নাই। এটা তরল পদার্থ, এটা সবাই জানে, কিন্তু যেই বৈশিষ্ট্যগুলো আমরা উল্লেখ করলে আমাদের মার্কস বাড়বে সেগুলোর প্রতি আমরা হচ্ছে খেয়াল রাখবো। যে 4 ডিগ্রি সেলসিয়াস এর ঘনত্ব সবচেয়ে বেশি থাকে, তারপরে এটি হচ্ছে একটি সার্বজনীন হচ্ছে দ্রাবক বলা হয়, বিশুদ্ধ পানিতে হচ্ছে বিদ্যুৎ বা তড়িৎ হচ্ছে পরিবাহিত হয় না। এরকম গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্যগুলো 3 থেকে 4টা বৈশিষ্ট্য আমরা পড়ে রাখবো, এত বেশি পড়ার দরকার নেই। এখান থেকে হয়তো আসলে 1-1.5 মার্কের প্রশ্ন আসতে পারে, এর বেশি আসবে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে আমাদের আসে অনেক সময় যে পাহাড়ের পাদদেশে পাহাড়ের চূড়ায় অপেক্ষা হচ্ছে কম কেন? এটা একটা প্রশ্ন আসে যে দেখা যায় যে পাহাড়ের পাদদেশে পাহাড়ের চূড়ায় আমাদের হচ্ছে কি না, প্রশ্নের মূলটা বলে ফেলছি। পাহাড়ের হচ্ছে চূড়ায় পানি হচ্ছে স্ফুটনাঙ্ক পাহাড়ের পাদদেশের অপেক্ষা হচ্ছে কম হয়। এই প্রশ্নটা আসছে 38 BCS এ। এই প্রশ্নটাও যখন হচ্ছে আপনারা লিখবেন, বিস্তারিত লেখা দরকার নেই, মেইন যে কারণটা এটা লিখবেন যে কিসের কারণে হচ্ছে পাহাড়ের চূড়ায় পানির স্ফুটনাঙ্ক পাহাড়ের পাদদেশের অপেক্ষায় কম কেন হয়। এই কম কেন কারণ লিখে বেসিক যে কারণটা এটা জাস্ট হচ্ছে এক লাইনে লিখে তারপর এটাকে বিস্তারিত বলার জন্য আপনি লিখে 3টা লাইন হচ্ছে অ্যাড করবেন, তাহলেই হবে। তবে এই প্রশ্নগুলোর হচ্ছে উত্তর লেখার সময় আমাদের যে কি বলে নর্মাল কথাবার্তার চেয়ে একটু বৈজ্ঞানিক যে কথাবার্তা সেগুলো আনলে সবচেয়ে বেশি ভালো হয়, উত্তরটা সঠিক হয় এবং মার্কসটা আপনার ফুল মার্কস আসবে। এই প্রশ্নটা একটা প্রশ্ন আসে হচ্ছে হাইড্রোজেন বন্ধন কাকে বলে। এখানেও হাইড্রোজেন বন্ধন হচ্ছে কাকে বলে, এটা প্রশ্নের উত্তরটা দেখবেন বইতে অনেক বড় করে লেখা,
কিন্তু পরীক্ষার হলে এটার জন্য হাইয়েস্ট হয়তো বা আপনার 1.5 অথবা 2 মার্ক থাকতে পারে। তো এত বড় করে তো লেখা যাবে না, এটার যে বেসিক যে কথা সেটা লিখলেই হবে। এবং এইখানে আপনি হাইড্রোজেন বন্ধনের যে চিত্রটা, একটা চিত্র আছে বইতে দেখবেন আপনারা, এই চিত্রটা আপনারা দিয়ে দিতে পারেন। এটা থেকে হচ্ছে কিভাবে হাইড্রোজেন বন্ধন হয় সেই বন্ধনের চিত্রটা দিতে পারেন। চিত্র দিয়ে এই বন্ধনের বিষয়গুলো জাস্ট 4-5টা লাইনে খুব সুন্দর করে গুছিয়ে লিখবেন। বিজ্ঞানের ক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টা আমি বারবার বলছি যে আপনারা অবশ্যই কোনো চিত্র থাকলে সেটা উল্লেখ করবেন। এর পাশাপাশি কম কথায় কিভাবে বেশি বোঝানো যায়, বাংলার মতো সাহিত্যিক ভাষা ইউজ করা যাবে না, এখানে শর্টকাটে বিষয়টাকে ফুটিয়ে তুলতে হবে। আচ্ছা, আপনারা একটু রেসপন্স করেন, আমি যে যে প্রশ্নগুলো লিখছি এর পাশাপাশি আপনারা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করেন। আরেকটা প্রশ্ন আসে হচ্ছে, বরফ পানিতে ভাসে কেন? এটা একটা প্রশ্ন, এই প্রশ্নটাও আসে। এখানেও হচ্ছে আপনি বরফ কেন হচ্ছে পানিতে ভাসে এটার কারণটা আপনি বলতে পারেন। কারণটা বলে এখানেও আপনি একটা ম্যাপ হচ্ছে দিতে পারেন যে আমাদের পানির যে বন্ধন, এই বন্ধনগুলো কেমন, এর ঘনত্ব কেমন, আবার যেটা হচ্ছে বরফের হচ্ছে বন্ধনগুলো হচ্ছে কেমন হয়, যার জন্য হচ্ছে কি পানিতে বরফ পানিতে ভাসে। মানে এটা হচ্ছে এটাতে ফাঁকাটা বেশি থাকে, হাইড্রোজেন বন্ধনের ফলে ফাঁকা বেশি সৃষ্টি হয়, আর এটা তো হচ্ছে ফাঁকা কম থাকে, এই জন্য এটা কি বরফ পানিতে ভাসে। এটা আপনি জাস্ট প্রথমে কারণটা বলতে পারেন কেন ভাসে, বলে আপনি জাস্ট একটা গ্রাফ ড্র করে দিয়ে বলতে পারেন যে উপরে চিত্রেই দেখা যাচ্ছে যে আমাদের বরফের যে বন্ধনটা এটা হচ্ছে অনেকটা ফাঁকা ফাঁকা থাকে, অপেক্ষাকৃত হচ্ছে কি পানির তুলনায়, এই জন্য ভাসে। এই জিনিসটা অবশ্যই আপনারা করবেন। আপনি এই ছোট্ট একটা চিত্র দিয়ে যদি লিখেন আর একজন শুধু কথার মাধ্যমে লিখে, তাহলে দেখবেন অ্যাটলিস্ট আপনি 0.5 বেশি পাবেন অন্যের তুলনায়। এই ছোটখাটো জিনিসগুলোর প্রতি যারা একটু যত্নশীল হয় তারাই কিন্তু আলটিমেটলি যে ভালো মার্কস পায়। হ্যাঁ, এটা ঘনত্ব বেশি, এটা বলবো বলে আমরা একটা গ্রাফ ড্র করে দেখাই দেব। আচ্ছা, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে আপনারা খুবই সুন্দর করে করবেন। এটা হচ্ছে পানি BO_D, তারপর হচ্ছে CO_D। আপনারা সবাই আমি যা লিখছি এর পাশাপাশি আপনারা তো সবাই মোটামুটি এগুলো জানা জিনিস, আপনারা একটু রেসপন্স করেন তাহলে ক্লাসটা ভালো লাগবে। এই যে পানি BO_D, CO_D, TDS এবং DO, এই চারটায় আপনারা পড়বেন। অনেক সময় আসতে পারে হয়তো বা শুধু DO_D, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটা, এটা আসতে পারে শুধু। আবার অনেক সময় শুধু হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা আসতে পারে। অথবা হচ্ছে TDS আসতে পারে, DO আসতে পারে। আপনারা চারটাই সুন্দর করে পড়ে রাখবেন। অনেক সময় এই দুইটার মধ্যে পার্থক্য করতে বলা হয়, অনেক সময় TDS DO এর মধ্যে পার্থক্য করতে বলা হয়, বা এই দুইটা সম্পর্কে লিখতে বলা হয়, এই দুইটা সম্পর্কে লিখতে বলা হয়। এবং BO_D এর হচ্ছে মান কেন COD থেকে হচ্ছে বেশি, এটা অনেক সময় জিজ্ঞেস করা হয়। অনেক সময় শুধু জানতে চাওয়া হয় BO_DO TDS কি, কিংবা BO_DO DO কি, এর মধ্যে পার্থক্য কি। এই প্রশ্নটা অনেক ঘুরে ফিরে অনেক ভাবে আসে, অনেক অ্যাঙ্গেলে এবং অনেক ভাবে আসে। তো আমরা এই চারটা সম্পর্কে বিস্তারিত আকারে একটু জেনে যাব, যেন এখান থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন যেন আমরা উত্তর করতে পারি। আর এখানেও যেটা BO_D হচ্ছে মান যে 6 ppm, মানে এখানে যে বিষয়টা বৈজ্ঞানিক কথাগুলো দিয়ে আপনারা এগুলোকে প্রুভ করতে চাইবেন, কথার মাধ্যমে না, আমরা তথ্য দিয়ে সবসময় এগুলো হচ্ছে প্রমাণ করার চেষ্টা করব। BO_D তে শুধু বায়োলজিক্যাল পার্ট থাকে, COD তে হচ্ছে কি জৈব অজৈব দুইটাই থাকে, এই জন্য এটার মান বেশি থাকে। প্রথমে আপনার মেইন কারণটা বলবেন, বলার পরে এটার কতটুকু মান
এটার কত, এটা হচ্ছে সর্বোচ্চ 10, এটা হচ্ছে সর্বোচ্চ 6, মানে এই কথাগুলো লিখবেন। অযথা অন্য কথা লেখার চাইতে বেসিক কথাগুলো লিখে যদি অ্যান্সার করতে পারে তাহলে আপনাদের ফুল মার্কস আসবে। টিডিএস এর ক্ষেত্রেও হচ্ছে টিডিএস অন্তর্ভুক্ত কোন কোন রাসায়নিক গুলো আছে আমাদের, এগুলো সবগুলো হচ্ছে লিখে তারপরে এটার হচ্ছে সর্বোচ্চ মাত্রা কত হয় সেটা, ডিও ডিসলভ অক্সিজেন ইন ওয়াটার যেটা, এটাও সেম। এই 4টা প্রশ্ন আপনারা খুবই সুন্দর করে করবেন, একটা বাদ দেওয়া যাবে না। এখান থেকে দেখবেন যে কোনো একটা প্রশ্ন যদি পানি থেকে আসে একটা পার্ট থাকবে আপনার। আরেকটা প্রশ্ন হচ্ছে খড় পানি ও মৃদু পানি, এটা কিন্তু আমরা হচ্ছে নর্মালি যেভাবে বলি যে হচ্ছে যেটাতে ফেনা ওঠে যেটাতে ফেনা ওঠে না, নর্মালি কিন্তু আমরা এভাবেই বলি। আগে কিন্তু এভাবে বলতাম যে এই পানিতে হচ্ছে ফেনা ওঠে, সাবানের ফেনা হয় কিংবা ফেনা হয় না। এখানে আমরা একটু ডিপলি করব। এখানে এটা ঠিক আছে, এটা হচ্ছে বেসিক একটা চেনার উপায়, খড় পানি কোনটা মৃদু পানি কোনটা, কিন্তু আমরা পরীক্ষার খাতায় যখন লিখবো তখন বইয়ের মধ্যে দেখবেন কিছু উপাদানের কথা বলা আছে। এই উপাদানগুলো যখন হচ্ছে দ্রবীভূত হয়, আয়ন হচ্ছে দ্রবীভূত হয়, তখন সেটাকে হচ্ছে খড় পানি বলে। আর আবার আরো কিছু উপাদান আছে যেগুলোতে শুধু মৃদু পানিতে হচ্ছে কি দ্রবীভূত থাকে কিংবা থাকে না, সেগুলোকে হচ্ছে মৃদু পানি বলা হয়। আমরা যখন এটা দুইটার পার্থক্য বলবো, এটা একটা পার্থক্য হতে পারে যে একটাতে হচ্ছে কি কাপড় কাচতে সহজে হচ্ছে ফেনা উৎপন্ন হয় না সেটা, কিন্তু আর যে উপাদানগুলো হচ্ছে এর মধ্যে দ্রবীভূত হয়, এই মৃদু পানিতে হচ্ছে দ্রবীভূত হয় না কিংবা থাকে না, যেটা হচ্ছে খড় পানিতে থাকে, এই যে বিষয়গুলো এগুলো হচ্ছে অবশ্যই আমরা পার্থক্যতে আনবো। যদি এই বিষয়গুলো আনতে পারি তাহলে আপনি ফুল মার্কস পাবেন। আর না হলে শুধু বেসিক কথাবার্তা, যেটা আমাদের প্রশ্ন কমন না করলে আমরা যে কাজটা করি সেটা করলে আপনার হয়তো 50% মার্কস আসবে। এই জন্য এগুলো পড়ার সময় অবশ্যই একটু ডিটেলসে আমরা হচ্ছে পড়ার চেষ্টা করব। আমি যা যা লিখছি তা আপনারাও চেষ্টা করেন আমার সাথে সাথে প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়ার, এটা ভালো, তাহলে আপনাদের হচ্ছে ক্লাসের প্রতি মনোযোগটা ভালো থাকবে। আরেকটা হচ্ছে পানির ক্ষরতার হচ্ছে কারণ, কেন হচ্ছে পানি হচ্ছে খড় পানি হয় কেন, এবং কিভাবে এটাকে হচ্ছে আমরা দূর করতে পারি, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটাও আসে যে এই যে পানি হচ্ছে ক্ষরতা, এটা কিসের জন্য হয় এবং এই ক্ষরতা আমরা আসলে কিভাবে দূর করতে পারি, এটার কি কি উপায় আছে। এটা হচ্ছে আমরা কারণটা বলবো যে এই কারণে হচ্ছে এটার ক্ষরতা হয় এবং কি কি উপাদান এটার মধ্যে থাকলে আমরা তাকে হচ্ছে ক্ষর বলছি, এবং এটাকে কিভাবে দূর করা যায়। দুইটা পদ্ধতিতে দূর করা যায়, এটা হচ্ছে স্থায়ী আর এটা হচ্ছে অস্থায়ী। স্থায়ীটা কিভাবে, অস্থায়ীটা কিভাবে, এটা হচ্ছে একটু সংক্ষেপে বর্ণনা করে দেব। এবার আমাদের হচ্ছে কিছু প্রশ্ন, এগুলো আপনাদের হচ্ছে আসলে ওরকম একবারে জানতেই হবে যে তা না, কম না বলে আপনারা লিখতে পারেন। যেরকম পানি দূষণ কি, এটা তো আমরা অনেক ছোটবেলা থেকে পড়ে আসছি, পানি দূষণ কি, এটা কি কি কারণে হয় এবং এটার হচ্ছে প্রতিকার আলোচনা করা, এটা আপনারা পারবেন, এটা এমনিই পারবেন, তারপরেও পড়ে যাওয়া ভালো। আর পরীক্ষার হলে শুধু শুধু চিন্তা করে টাইম নষ্ট না করা শেখা, একবার যদি পড়ে যান তাহলে ভালো। আবার পানি বিশুদ্ধকরণ হচ্ছে বলতে কি বুঝো, পানি বিশুদ্ধকরণের হচ্ছে পদ্ধতিগুলো উল্লেখ করো। পানি বিশুদ্ধকরণের যে পদ্ধতিগুলো আছে, পরিস্রাবন, ক্লোরিনেশন, স্ফুটন, পাতন, এই চারটাই আপনার আলাদা আলাদা ভাবে হচ্ছে পড়ে যাবে। কারণ অনেক সময় শুধু হচ্ছে পরিস্রাবন বা হচ্ছে ক্লোরিনেশন সম্পর্কে বলতে পারে,
কিংবা হচ্ছে স্ফুটন বা পাতন বলতে পারে। আবার বলতে পারে যে পানি বিশুদ্ধকরণের 2টা পদ্ধতি উল্লেখ করো, কিংবা শুধু প্রশ্ন আসতে পারে যে ক্লোরিনেশন পদ্ধতিতে কিভাবে হচ্ছে পানিকে বিশুদ্ধকরণ করা হয়, মানে এই প্রসেসটা আপনাকে জানতে চাইতে পারে। এজন্য পানি বিশুদ্ধকরণের যে 4টা প্রসেস আছে, 4টা প্রসেসই আমরা ডিটেইলসে একটু জেনে যাব। যে কোনো একটা প্রসেস জানতে চাইতে পারে, অথবা 2টা জানতে চাইতে পারে, অথবা 4টাই জানতে চাইতে পারে। 4টা যদি জানতে চাই 2 মার্ক থাকে তাহলে আমরা ছোট ছোট করে জানার চেষ্টা করবো, আর যদি একটা জানতে চাই তাহলে একটু একটাকে বিস্তারিত আকারে বলার চেষ্টা করবো। এই জন্য পানি বিশুদ্ধকরণের যে 4টা পদ্ধতি, এই 4টা পদ্ধতি আমরা একটু ডিটেলসে পড়ে যাব, কোনোটাই বাদ দেওয়া যাবে না। আচ্ছা, এটাও খুবই কমন একটা প্রশ্ন যে বন্যার সময় দূষিত পানিকে কি কি উপায়ে হচ্ছে বিশুদ্ধ করা যায়। এটাও যে একটু আগে যে পদ্ধতিগুলোর কথা বললাম, এই 4টা উপায় আসবে। এই 4টা উপায়ে হচ্ছে উপায়গুলো জাস্ট এখানে যদি বর্ণনা করে দেন 1 2 3 4 এইভাবে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার চলে আসবে। আমরা জানি হচ্ছে পানি জীবাণুমুক্তকরণের জন্য ক্লোরিন হচ্ছে ব্যবহার করা হয়। যে ক্লোরিনেশন, যেটা আমি একটু আগে বললাম, পানি বিশুদ্ধকরণের একটা পদ্ধতি। এই ক্লোরিনেশন হচ্ছে যৌগটা কি এবং এটা কিভাবে আসলে পানিটাকে বিশুদ্ধকরণ করে সেটা অনেক সময় জানতে চাইতে পারে। এই ক্ষেত্রে আপনারা যে ফর্মুলাটা আছে, ব্লিচিং পাউডার হচ্ছে এই যৌগটা আপনারা ক্যালসিয়াম হচ্ছে হাইপোক্লোরাইড, হ্যাঁ, ব্লিচিং পাউডার যেটা ইউজ করা হয়, এই যৌগটা আপনারা যদি লিখেন আর বেসিক কারণটা বলতে পারে তাহলে এই প্রশ্নের উত্তর মোটামুটি চলে আসবে। এটা তো আমরা সবাই জানি আসলে বাংলাদেশে ট্যানারি শিল্পের হচ্ছে যদি বজ্র পানিতে ফেলা হয় তাহলে এটা কি প্রভাব পড়তে পারে, এটা আমাদের সবারই জানা। তো এটা না পড়লেও হয়, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে এটা একটু পড়ে যাওয়া ভালো, কারণ পড়ে গেলে যদি আপনি এখানে যে বিষয়গুলো উল্লেখ করা হয়েছে, লাইমিং, ডিলাইমিং, টেনিং, রংকরণ, কি কি প্রভাব ফেলে, কিভাবে ফেলে, এটা বিস্তারিত জেনে যাওয়া ভালো। আর এই প্রশ্নটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ডিডিটি, ডাইক্লোরো ডাইফিনাইল ডাইক্লোরো ইথেন। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা অবশ্যই আপনারা পড়ে যাবেন, এটা কোনোভাবেই হচ্ছে বাদ দেওয়া যাবে না। ডিডিটি, এবং এটা শরীরে কি কি প্রতিক্রিয়া সৃষ্টি করে এটা আপনারা 4-5টা পয়েন্ট 1 2 3 4 দিয়ে দিতে পারেন। ফার্স্টে ডিডিটি কি, এটা কি করে, তারপরে এটা শরীরে কি প্রভাব ফেলে, এগুলাকে জাস্ট 1 2 3 4 5 এভাবে পয়েন্ট করে ছোট করে লিখে শোনা, তাহলেই হবে। আমার কাছে মোটামুটি যে পানি থেকে যে প্রশ্নগুলো মনে হলো, যেগুলো আপনাদের অবশ্যই করতে হবে, সেগুলো মোটামুটি আপনাদেরকে বলে দিলাম। আর কতটুকু লিখবেন, কোনটার জন্য কি কতটুকু লেখা প্রয়োজন সেটা বলে দিলাম। তো এখান থেকে প্রশ্ন আসলে মোটামুটি আপনাদের কমন পড়বে। এর পাশাপাশি আপনাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো অবশ্যই পড়বেন। আর বিসিএস এর প্রশ্নের একটা সমস্যা হচ্ছে প্রতি বছরই কোনো না কোনো পার্টের ম্যাথ হচ্ছে প্রশ্ন কঠিন হয়, হয় ম্যাথ অনেক কঠিন হয়, না হলে বিজ্ঞান কঠিন হয়, আর না হলে অন্য কোনো একটা সাবজেক্ট ইংলিশ কঠিন হয়। এটা আসলে বিসিএস এর পরীক্ষারই মনে হয় প্রশ্নের একটা প্যাটার্ন। আপনারা আপনাদের লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় পার করছেন, এই টাইমটা যারা বেস্ট ইউটিলাইজেশন করতে পারবেন তাদের জন্যই আগামী দিনগুলো অনেক বেশি সুন্দর হবে, কোনো হতাশা কাজ করবে না এবং নিজের মতো করে স্বপ্নের পথে হাঁটতে পারবেন। আচ্ছা, আমাদের সম্পদ এই চ্যাপ্টারটা খুব বেশি গুরুত্বপূর্ণ তা আমি বলবো না, তা মোটামুটি কিছু বিষয় আমাদের এখান থেকে পড়তে হবে, আর এগুলো অধিকাংশ হচ্ছে আমাদের খুবই জানা। এখান থেকে প্রশ্ন আসলে আপনারা সবাই পারবেন, কমন না পড়লেও পারবেন।
তারপরে আমার কাছে মনে হয় যে প্রশ্নগুলো করে যাওয়া উচিত। শুধু শুধু আমাদের রিস্ক নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমাদের এখন কাজ হচ্ছে শুধু পড়াশোনা করা। যখন যেই সাবজেক্ট পড়তে ভালো লাগে আমরা তখন শুধু ওই বিষয়টা নিয়েই হচ্ছে পড়াশোনা করবো। যখন যেটা পড়তে ভালো লাগবে না ওই সাবজেক্টটা, হ্যাঁ ডিডিটি, হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা মাস আপনার বিস্তারিত আকারে সুন্দর করে পড়ে যাবেন। আচ্ছা, আমাদের সম্পদ চ্যাপ্টারটাকে হচ্ছে আমি পুরস্কার দিয়েছিলাম। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমাদেরকে একটু জেনে যাওয়া উচিত, কারণ আমার কাছে মনে হয় যে পরীক্ষার হলে আপনারা না পড়ে গেলে হয়তো বা চিন্তা করতে যে সময় নষ্ট হবে। মাটির হচ্ছে বায়ুবায়ন কি, এই প্রশ্নটা অনেক সময় আসে। এটা ছোট্ট একটা 1 মার্কের হয়তো বা প্রশ্ন আসতে পারে। আবার হচ্ছে মাটির হচ্ছে দিক বলয় বা হচ্ছে হরাইজন, হরাইজন কি, এই প্রশ্নগুলো হচ্ছে আপনাদের আসতে পারে। এগুলো 1 মার্কের উপর আসবে না। তো আমার মনে হয় যে এগুলো একটু ছোট করে আপনারা যদি বেসিক জিনিসটা জানা থাকে তাহলে 1 মার্কের জন্য প্রশ্ন আসলে আপনারা লিখতে পারেন। মাটির হচ্ছে প্রকারভেদ, এটা আমরা সবাই জানি। এটা আসলে হচ্ছে নতুন করে বলার কিছু নেই, এটা সবারই আমাদের জানা। তারপরে হচ্ছে একটু দেখে দেন কোনটা কি, কোন মাটির কি বৈশিষ্ট্য। আর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা 3 স্টার দিব। এটা আমরা আগেও হচ্ছে এক জায়গায় পেয়েছিলাম যে পিএস এর হচ্ছে গুরুত্ব মৃত্তিকাতে ফসল উৎপাদনের জন্য। এটা একটু আপনারা পিএস যখন পড়বেন এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ যে ফসল উৎপাদনের জন্য আসলে মাটির পিএস কতটুকু থাকা দরকার, বেশি থাকলে কি হবে, কম থাকলে কি হবে, এটা গুরুত্ব কতটুকু, এটা হচ্ছে আপনারা টু দা পয়েন্টে লেখার চেষ্টা করবেন। প্রথমে বলবেন যে পিএসটা কি এবং এটা হচ্ছে মাটিতে কম থাকলে কি হবে, বেশি থাকলে কি হবে। তারপরে হচ্ছে গুরুত্বগুলো জাস্ট 1 2 3 4 5 এরকম পয়েন্ট করে ছোট ছোট পয়েন্টে লিখে দেবেন, তাহলে এই প্রশ্নের অ্যান্সার চলে আসবে। আর বিজ্ঞানের অধিকাংশ প্রশ্নের উত্তরগুলো এই পয়েন্ট আকারে দেওয়া বেটার, তাহলে হচ্ছে দেখতেও ভালো লাগে এবং অ্যান্সার গুলো টু দা পয়েন্টে চলে আসে। আপনি আসলে প্রশ্নে যা চাওয়া হচ্ছে সেটা। আর যে প্রশ্নের উত্তর আপনি আসলে আদৌ কিছু জানেন না, নিজের মতো করে মনের মাধুরী দিয়ে লিখবেন, সেগুলোকে আপনি প্যারা করে লিখতে পারেন যাতে স্যারদের কষ্ট করে করতে ইচ্ছা না করে। ওনারা ভাবে যে কোনো কিছু তো একটা লিখছেন, একটা মার্কস আপনাদেরকে হচ্ছে দিয়ে দিল। আরেকটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, এটা আমরা সবাই জানি জীবাশ্ম জ্বালানি কি। তারপরে হচ্ছে আমরা একটু চেষ্টা করবো হচ্ছে পড়ে যাওয়ার জন্য, এবং হচ্ছে জীবাশ্ম জ্বালানি কি, এটা হচ্ছে প্রকৃতিতে আসলে কিভাবে সৃষ্টি হয়, এগুলো আমাদের সবাই জানা বিষয়। এখানে আসলে বৈজ্ঞানিক কথাবার্তা খুব কমই, জেনারেল নলেজ টাইপের কথাবার্তা বেশি। তারপরেও এইগুলো হচ্ছে আমরা একটু পড়ে যাবো। জীবাশ্ম জ্বালানি কি, এই চ্যাপ্টারটা খুবই সহজ একটা চ্যাপ্টার। কারো যদি অন্য চ্যাপ্টার পড়তে ভালো না লাগে তাহলে আপনি এক কাজ করতে পারেন, প্রথমে সহজ কিছু চ্যাপ্টার যেগুলো আছে এগুলো আগে শেষ করতে পারেন, তাহলে আপনার ব্রেন একটা কুল থাকবে যে না এতগুলো বিজ্ঞানের এতগুলো চ্যাপ্টার আমার শেষ। তখন বাকিগুলো যখন করতে যাবে খুব বেশি প্যারা লাগবে না। এটা পড়ার একটা টেকনিক, এই কাজটা আমি করতাম। যে বিষয়গুলো আমার সহজ লাগতো এগুলো আগে শেষ করে ফেলতাম। শেষ করে আমার পড়াশোনার স্টাইল ছিল তো আমি প্রতিদিনই একটা টার্গেট নিয়ে পড়তাম। তো যেদিন আমার বিজ্ঞানের টার্গেট ছিল ওই দিন 11টা চ্যাপ্টার হয়তো বা রিভিশন দেওয়া লাগবে। প্রথমে আমি এরকম ছোট ছোট এবং হচ্ছে কম গুরুত্বপূর্ণ কিন্তু সহজ এই অধ্যায়গুলো শুরুতে শেষ করে ফেলতাম। এবং আমার পড়ার প্যাটার্নটা ছিল এরকম যে প্রথমে আজকে সারাদিন কি পড়বো কিংবা আগামী 2 ঘন্টা 3 ঘন্টা পড়বো এটা খাতায় আগে লিখতাম যে আগামী 3 ঘন্টায় আমি হয়তো এই অধ্যায়ের এতগুলো প্রশ্ন পড়বো কিংবা এই 2টা অধ্যায় হচ্ছে পড়বো। তো আমি এই অধ্যায়গুলো লিখতাম এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আমার পড়া শেষ হতো আমি খুব সুন্দর করে এগুলোকে কেটে দিতাম এখন। এবং যখন কাটতাম তখন খুবই মজা লাগতো, আমার ব্রেন মনে হয় এটাতে খুবই সন্তুষ্ট হতো যে সেই কাজটা করে ফেলছে, এবং কেটে দিতাম।
তো এরকম যদি পরীক্ষার আগে আগে তো হচ্ছে বারবার রিভিশন দিতে হবে, না হলে ভুলে যাবেন। তখন এরকম 11টা চ্যাপ্টার নিয়ে বসলে তো একসাথে সম্ভব না, তখন এরকম কম গুরুত্বপূর্ণ কিন্তু সহজ চ্যাপ্টার গুলো আগে শেষ করে ফেলতাম। যখন দেখতাম যে আমার খাতার মধ্যে 11টা চ্যাপ্টার লেখা, 1 2 3 4 5 6 7 11 পর্যন্ত, এর মধ্যে হয়তো মাঝে মাঝে এখানে একটা কাটা, এখানে একটা কাটা, এখানে একটা কাটা, এখানে এরকম গুনে দেখলাম যে 7টা অলরেডি কেটে ফেলছে। দ্যাটস মিন আমার 7টা চ্যাপ্টার শেষ। তখন ব্রেন হচ্ছে খুবই স্মুথ, মানে কোন থাকতো যে অলরেডি তো 7টা ডান, বাকি 5টা বাকি 4টা অটোমেটিক হয়ে যাবে। এই কাজটা আপনারা করে দেখতে পারেন, এটা আমাকে খুব কাজে দিত। ওকে, জীবাশ্ম জ্বালানি এটা হচ্ছে কিভাবে সৃষ্টি হয় এটা আমরা জাস্ট একটু জেনে যাব। প্রাকৃতিক গ্যাস, গ্যাসের কি সুবিধা? এটা হচ্ছে খুবই কমন একটা প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষায় আসে। এগুলো অবশ্যই আমরা কি করব, এবং হচ্ছে প্রাকৃতিক গ্যাসের কি সুবিধা, এই প্রাকৃতিক গ্যাস কি কি কাজে ব্যবহার করা হয়, বিদ্যুৎ উৎপাদনে এটা কিভাবে কাজ করে, কিভাবে ব্যবহার করা হয়, তারপর সার উৎপাদনে এটা কিভাবে ব্যবহার করা হয়, এলপিজি কি, সিএনজি কি, এগুলো বেসিক যে প্রশ্নের উত্তর, এগুলো হচ্ছে 1 মার্ক করে থাকবে অথবা 1.5 করে থাকবে। এগুলো আপনারা একটু বিস্তারিত জেনে যাবেন। সিএনজি ফুল ফর্মটা, এলপিজি ফুল ফর্ম, এবং হচ্ছে এটা কি, এটার উপাদানগুলো কি কি, এবং এটা কিভাবে হয়, জাস্ট এতটুকু জানলেই হবে। এটা এত বিস্তারিত জানার কোনো প্রয়োজন নেই, এগুলো মার্কস খুবই কম আসবে। আবার একটা প্রশ্ন আসে হচ্ছে পেট্রোলিয়াম কি, এবং এই পেট্রোলিয়াম কিভাবে হচ্ছে পাওয়া যায়। অপরিশোধিত হচ্ছে যে তেল, এই তেল থেকে হচ্ছে পেট্রোলিয়াম হচ্ছে তেল থেকে হচ্ছে পেট্রোলিয়াম কিভাবে হচ্ছে তৈরি করা হয়, এই প্রসেসটা, পেট্রোলিয়াম কি, এটা কিভাবে তৈরি করা হয় বা পাওয়া যায় কিভাবে, পেট্রোলিয়াম গ্যাস এবং হচ্ছে গ্যাসোলিন কিভাবে পাওয়া যায়, এই যে প্রসেসটা, টোটাল প্রসেসটা, এই প্রসেসটা একটু জানেন। এবং হচ্ছে কত কার্বন থেকে C1 থেকে C4 থাকলে হচ্ছে, কার্বন 1 থেকে 4 পর্যন্ত থাকলে পেট্রোলিয়াম গ্যাস, 5 থেকে 10 থাকলে হচ্ছে পেট্রোল বা হচ্ছে গ্যাসোলিন। এইগুলো একটু উল্লেখ করে দিবেন, তাহলে আপনার ফুল মার্কস আসবে। হ্যাঁ, আমি হচ্ছে খাতায় লিখে লিখে পড়তাম, এটা আমার একটা অভ্যাস। আমি হচ্ছে বই পড়ার চাইতে আমার হচ্ছে খাতা প্রচুর চলতো, আমার কলম অলওয়েজ চলতো, প্রচুর খাতা খরচ হইতো আমার। আর আমার আরেকটা অভ্যাস ছিল যে আমি খাতা শেষ করার পর খাতাগুলো হচ্ছে সব সামনে রাখতাম, আমি যে রুমে পড়াশোনা করতাম তার সামনে ফ্লোরে থাক করে রাখতাম। তো আমি খাতার দিকে তাকিয়ে দিয়ে বুঝতে পারতাম যে আমার পড়াশোনা কেমন হচ্ছে। যখন দেখতাম যে না অনেকগুলো খাতা শেষ হয়ে গেছে, তখন বুঝতাম যে না আসলে পড়াশোনা আমার হচ্ছে। তো আমি পড়তাম, যা পড়তাম তাই লিখতাম। আমার লেখার প্র্যাকটিসটা খুব বেশি ছিল, মানে আমি এমন কোনো প্রশ্ন নাই যেটা পড়ার পরে হচ্ছে আমি লিখি না লিখে রেখে দিচ্ছি, এটা কখনোই হতো না। কারণ আমার কাছে মনে হতো যে আমি পড়লে খুব বেশি মাথায় রাখতে পারতাম না, কিন্তু জিনিসটা যখন লিখতাম এবং টেকনিক্যালি একটু মনে রাখার চেষ্টা করতাম যে এটা কিভাবে হচ্ছে সহজে মনে রাখা যায়, কারণ আমার সহজে মুখস্থ হয় না। এই জন্য প্রত্যেকটা জিনিস মনে রাখার জন্য কোনো না কোনো ছোটখাটো টেকনিক আমার ইউজ করা লাগতো। পেট্রোল, ডিজেল এবং হচ্ছে কেরোসিন, এর মধ্যে হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা ভালো করে পড়বেন, যে কোনো দুইটার মধ্যে হচ্ছে আপনার পার্থক্য বলতে পারে। এখানে পার্থক্যের যে হচ্ছে যে প্রসেসে বইতে লেখা, যে এটা হচ্ছে কত তাপমাত্রা, কার্বন সংখ্যা কত, তারপর শতকরা পরিমাণ কত, এটা কি কি কাজে হচ্ছে ব্যবহার করা হয়, এভাবে পার্থক্যগুলো আপনারা এভাবে করবেন এবং পরীক্ষার খাতাও ঠিক এভাবে লিখবেন। এভাবে লেখা মানে হচ্ছে আপনি এই সম্পর্কে খুবই ভালো জানেন, আপনাকে ফুল মার্কস দেওয়া হবে। আর যাদের হচ্ছে এই সম্পর্কে আইডিয়া নাই তারা প্যারা করে লিখতে পারেন স্যারদেরকে ফাঁকিবাজি দেওয়ার জন্য। আর পার্থক্য লেখার সময় আমার কাছে মনে হয় এইভাবে লেখা এটাই বেটার। পার্থক্য যে কোন জায়গায় লিখলে আপনারা এইভাবেই লিখবেন, মাঝখানে
ব্যাকটেরিয়া। আপনারা প্রচুর লিখবেন, না লিখতে যেটা হবে পরীক্ষার হলে যে আপনার পারা জিনিস লিখতে যে হাত আটকে যাবে। প্রচুর লিখবেন। রিটেন পরীক্ষায় ভালো করার জন্য লেখার চেয়ে বড় আর কোনো কি অপশন হতে পারে না আমার কাছে মনে হয়। আরো কিছু বেসিক প্রশ্ন, এগুলো আমরা সবাই জানি, আমাদের সম্পর্কে আসলে সব প্রশ্ন আমরা জানি। তারপরে বলা নবায়নযোগ্য জ্বালানি, তারপর এই নবায়নযোগ্য হচ্ছে জ্বালানি সম্পর্কে বিস্তারিত জানা যায় আর কি 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 জায়গা থেকে হচ্ছে আমরা নবায়নযোগ্য জ্বালানি পেতে পারি। তারপর হচ্ছে সৌরশক্তির কতটুকু হচ্ছে সম্ভাবনা আছে, বায়োগ্যাস। একটা প্রশ্ন আছে বায়োগ্যাস, বায়োগ্যাস হচ্ছে কি, এর মধ্যে হচ্ছে কি কি প্রধানত হচ্ছে কি কি গ্যাস উপাদান সমূহ কি, এর উপাদান কি, এর ব্যবহার, তারপর হচ্ছে প্রস্তুত প্রণালী, এগুলো সব বিস্তারিত মানে বায়োগ্যাস সম্পর্কিত যতটুকু জানা যায়, এটা কি উপাদান, কি ব্যবহার, কি প্রস্তুত প্রণালী, কি বায়োগ্যাসের সুবিধা কি, সবই আমরা বিস্তারিত আকারে জানবো। এখান থেকে একটা প্রশ্ন আমাদের আসতে পারে। একটা হচ্ছে বায়োমাস ও বায়োগ্যাস, মানে বায়োগ্যাসের সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে বায়োমাস। আপনারা সবাই প্রচুর লিখবেন, প্রচুর লিখবেন, যে টপিক পড়বেন প্রচুর লিখবেন। প্রচুর লেখা ছাড়া কিন্তু রিটেন ভালো করা যাবে না। নিজে 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 টাইম ফিক্সড করে প্রশ্ন লিখতে হবে, নিজের কাছে নিজে পরীক্ষা দিতে হবে, প্রচুর লিখতে হবে। আরো কিছু প্রশ্ন আসে হচ্ছে ময়েস্ট বনাঞ্চল নিয়ে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন থাকে, ময়েস্ট, ডিসিডিয়াস, ড্রাই এবং হচ্ছে ওয়েট। এই প্রশ্নগুলো হচ্ছে জাস্ট আপনারা একটু জেনে যাওয়ার জন্য, আর কিছুই না। তারপর সুন্দরবন নিয়ে একটা প্রশ্ন আসে। এগুলোই আমাদের সম্পদের প্রশ্ন, মোটামুটি এগুলো হচ্ছে বাংলাদেশ বিষয়গুলির প্রশ্নের মতো অনেকটা। এগুলো আপনারা সবাই জানেন, পারবেন। তারপরে আমার কাছে মনে হয় যে যেহেতু চ্যাপ্টারটা সহজ, আপনারা সবাই চ্যাপ্টারটা পড়ে যাবেন, শুধু শুধু বাদ দেওয়ার কোনো দরকার নেই। পলিমার চ্যাপ্টারটা খুবই ছোট একটা চ্যাপ্টার, খুবই ছোট, এই জন্য পলিমার আমি সবার আগে পড়তাম। আমি কম ফাঁকিবাজ ছিলাম না, মানে নিজের সাথে নিজের সান্ত্বনা দেওয়ার জন্য, যেটা যেহেতু ছোট এটা আগে শেষ করি নিজের। পলিমারের চ্যাপ্টারটা খুবই ছোট, কয়েকটা প্রশ্ন করলেই হবে। বেসিক যেটা পলিমার কি এটা তো আপনারা জানবেন। তারপরে আসে হচ্ছে এর দুইটা হচ্ছে প্রকারভেদ আছে, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা হচ্ছে কৃত্রিম। এই দুইটা সম্পর্কে একটু জানতে হবে, কোনগুলো প্রাকৃতিক কোনটা কৃত্রিম, এটার মধ্যে যদি পার্থক্য আসে সেটা যেন লিখতে পারেন। এর পাশাপাশি হচ্ছে টেফলন ও পলিস্টার, এটা এর হচ্ছে সংশ্লেষণ পদ্ধতিটা পড়ার সময় অবশ্যই একটু বিস্তারিত আকারে পড়বে, যেন এখান থেকে যা প্রশ্ন আসে সেগুলো হচ্ছে করতে পারেন। এছাড়া প্রশ্ন আসে হচ্ছে রাবার সম্পর্কে, রাবার, তারপর হচ্ছে প্লাস্টিক,
এগুলো হচ্ছে আসলে সরি প্লাস্টিক, রাবার, এগুলো সম্পর্কে প্রশ্ন আসে। এগুলো কিভাবে হচ্ছে পরিবেশের হচ্ছে ক্ষতি করে, এগুলো খুব বেসিক লেভেলের আসলে কথাবার্তা। পলিমারের আসলে কোনো কিছু করার নেই, এগুলো খুবই কমন কিছু প্রশ্ন থাকে। নাইলন কি, রেয়ন কি, তন্তু, তন্তু, তারপর হচ্ছে নাইলন, তারপর হচ্ছে রেয়ন। এগুলো এক দুইবার রিডিং দিলে আপনারা পারবেন। জাস্ট এই চ্যাপ্টারটা খুবই ছোট। এই বেসিক যে টার্মগুলো আছে, এই টার্মগুলো জাস্ট একবার করে রিডিং দিয়ে যাবেন, তাহলে ইনশাল্লাহ এখান থেকে যদি কোনো প্রশ্ন আসে, অথবা 2 মার্কের একটা প্রশ্ন এখানে ঢুকিয়ে দিতে পারে কোনো একটা প্রশ্নের সাথে, ইনশাল্লাহ আপনারা পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা মোটামুটি ভালোই বড়। বায়ুমণ্ডল অনেকটা হচ্ছে আমাদের আপনারা ভূগোল পড়ে আসছেন না? মানে ভূগোলে তো আমাদের কত মার্কস থাকে? প্রিলিমিনারি 15 মনে হয়, 15, 10, 15 এরকম। বায়ুমণ্ডল হচ্ছে অনেকটা আপনারা ভূগোলের যে পার্টটা পড়ে আসছেন ওইটাই। এখানে খুব বেশি আসলে নতুন করে পড়ার নাই, ওই বিষয়গুলো এখানে থাকবে। তাহলে আর একটু জাস্ট বিস্তারিত আকারে জানবেন, এটাই, আর কিছু না। ফার্স্ট হচ্ছে বায়ুমণ্ডল সম্পর্কে জানতে হবে। তারপর বায়ুমণ্ডলের যে স্তরগুলো আছে এগুলো সম্পর্কে হচ্ছে জানবেন, প্রত্যেকটা স্তর সম্পর্কে জানবেন। প্রত্যেকটা স্তরের আলাদা আলাদা হয়তো বা শুধু একটা স্তর সম্পর্কে জানতে চাইতে পারে। এই জন্য 5টা স্তর যে আছে, এই সবগুলো স্তর সম্পর্কে আমার মনে হয় যে জেনে যাওয়া ভালো। 5টা স্তর সম্পর্কে হচ্ছে আমরা জানবো বিস্তারিত আকারে, যে কোনো একটা থেকে যদি প্রশ্ন আসে আমরা পারবো। বায়ুমণ্ডলের হচ্ছে গুরুত্ব কি, এটা আমরা সবাই জানি, এটা আসলে নতুন করে বলার কিছু নেই। তারপরে একটু হচ্ছে পড়ে যাও। আর হচ্ছে ওই যে প্রত্যেকটা স্তর আলাদা করে পড়তে বললাম, অনেক সময় শুধু একটা নির্দিষ্ট স্তর দিয়ে বলতে পারা হয়তো এরকম যে আয়ন স্তর কি 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 কাজে লাগে, কিংবা হচ্ছে যে কোনো একটা স্তর সম্পর্কে জানতে চাইতে পারে, যে আপনারা হচ্ছে উত্তর করতে পারেন। তারপর হচ্ছে বায়ুর উপাদান কি, এটা আসতে পারে। এগুলো আমরা সবাই জানি। বায়ুর উপাদানের মধ্যে যে গুরুত্বপূর্ণ যে উপাদানগুলো আছে, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ওজোন, এগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানবেন। এগুলো সম্পর্কে অনেক সময় প্রশ্ন আসতে পারে। তারপরে হচ্ছে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বোঝো, এটা আপনার হয়তো বা 1 মার্কের একটা প্রশ্ন আসতে পারে, যে বাতাসের হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝো বা কি বোঝায়। এগুলো আপনার এই প্রশ্নটা মনে হয় আগে আমি লিখছি, যে বজ্রপাতের হচ্ছে কারণ, এটা অন্য একটা চ্যাপ্টারে চলে আসছে, এখানে আবার দিছে। তারপর সুনামি কি, এগুলো খুবই বেসিক প্রশ্ন, এগুলো আপনারা অলরেডি পড়ে আসছেন। তারপরে বলে দেওয়া যে কোন কোন জায়গায় ফোকাস করবে না। সাইক্লোন কি, গর্জনশীল, 40 কি, এগুলো তো সব ভূগোলের পার্ট, ভূগোলে আপনারা পড়ে আসছেন। গ্রিন হাউস এফেক্ট কি, ওজোন স্তরের হচ্ছে ক্ষতির কারণ কি, এই ওজোন স্তর যদি হচ্ছে ক্ষয় হয় তাহলে এর জন্য হচ্ছে কি কি মানে সমস্যায় আমাদেরকে পড়তে হবে। একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে হচ্ছে এটা CFC কি, ফ্লোরোফ্লোরো কার্বন, যেটা এটা ভালো করে পড়বেন আপনারা। CFC এটাকে 3 স্টার দিলাম আমি। CFC সম্পর্কে বিস্তারিত যা জানা দরকার, CFC কি কি কাজে লাগে, এর ব্যবহার হচ্ছে বন্ধ করার প্রয়োজন কেন, এর ক্ষতি কি, সবকিছু আপনারা পড়বেন। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। নাইট্রোজেন চক্র, এই প্রশ্নটা ভালো করে পড়বেন। আরেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এটাও 3 স্টার দিলাম। বাস্তু
পাস্তুরাইজেশন কি এবং হচ্ছে এটা কিভাবে হয়, এই প্রশ্নটা করবো। তার মানে বায়ুমণ্ডল থেকে আসলে খুব বেশি প্রশ্ন পড়ার মতো কিছু নাই। বায়ুমণ্ডলের চ্যাপ্টারটা বড় হইলেও আসলে এখানকার অধিকাংশ প্রশ্নই আপনারা মোটামুটি সবাই জানেন। বায়ুমণ্ডল সম্পর্কিত সবই আপনারা গুগলে পড়ে আসছেন, বজ্রপাত, সুনামি, আর্দ্রতা, ওজোন স্তর, এগুলো সবই পড়া আছে। নাইট্রোজেন চক্র, তারপর হচ্ছে পাস্তুরাইজেশন কি কিভাবে হয়, সিএফসি গ্যাস কেন ক্ষতিকর, এটা কি কাজে লাগে, এগুলো একটু বিস্তারিত করলে এই চ্যাপ্টারের পড়া মোটামুটি আপনাদের শেষ হয়ে যায়। বিজ্ঞান কিন্তু অনেক সহজ, বিজ্ঞান কেউ ভয় পাবেন না, বিজ্ঞানের প্রস্তুতিটা খুব ভালোভাবে নিবেন। আপনি চাইলেই বিজ্ঞানে অনেক মার্কস উঠাতে পারবেন। অনেকের আমাদের একটা ভুল ধারণা আছে যে বিজ্ঞান সাবজেক্টটা হয়তো বা সায়েন্স ফ্যাকাল্টি স্টুডেন্টদের জন্য, ওরা এটাতে বেনিফিট পায়। কোনো বেনিফিট পাওয়ার কোনো অপশনই নেই এখানে। আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টদেরকে টার্গেট করে কোনো ধরনের প্রশ্নই করা হয় না। যা প্রশ্ন করা হয় এটা যদি কেউ পড়াশোনা করে সবার পক্ষেই পারা সম্ভব। এই জন্য আমি সবাইকে বলবো যারা বিজ্ঞানী স্টুডেন্ট আছেন আপনারাও হচ্ছে এটাকে হালাল সিনা করে একটু পড়ে যাবেন। কারণ অনেকেই ভাবতে পারেন যে এটা তো আমি খুব ভালো পারি, পড়বো না, কিন্তু আমার কাছে মনে হয় যে পড়ে যাওয়া ভালো। কারণ অনেকদিন ধরেই তো হয়তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাদের হচ্ছে পড়াশোনা নাই কিন্তু দূরে আছেন, একবার করে হলেও সবাই এই প্রশ্নগুলো দেখে যাবেন। কোনো কিছু না দেখে পরীক্ষা হলে যাবেন না। 1 মার্কের জন্য যেন কোনো আফসোস না থাকে, মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে খাদ্য ও পুষ্টি। এখানকারও অধিকাংশ কথাবার্তা হচ্ছে আপনাদের সবারই জানা, বেসিক জেনারেল একবারে কথাবার্তা, সাধারণ বিজ্ঞানের কথাবার্তা এগুলো। এটা মোটামুটি হচ্ছে আমরা সবাই জানি। এখান থেকে যে প্রশ্নগুলো আসে, খাদ্য উপাদান কয়টি, কি কি, প্রত্যেকটা উপাদানের একটু আলাদা করে হচ্ছে বর্ণনা করবেন। তারপর হচ্ছে শর্করা জাতীয় খাদ্যের হচ্ছে গুরুত্ব, কিংবা হচ্ছে এটা সম্পর্কে একটু বিস্তারিত জানা, এর উৎস কি, তারপর শর্করা হচ্ছে কাজ কি। একটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে মনোস্যাকারাইড, আর একটা হচ্ছে পলিস্যাকারাইড। এই প্রশ্নটা হচ্ছে আপনারা একটু বলে যাবেন। আর মানবদেহের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটা। আর সেম শর্করার মতো হচ্ছে প্রোটিন, প্রোটিন কি, প্রোটিনের কাজ কি, প্রোটিনের হচ্ছে আমাদের দেহের জন্য হচ্ছে প্রোটিনের গুরুত্ব কি, প্রোটিনের হচ্ছে রাসায়নিক উপাদান কি কি, রাসায়নিক উপাদান কি কি, কোন কোন খাবারগুলোতে হচ্ছে প্রোটিন থাকে। এর সাথে সেম হচ্ছে স্নেহজাতীয় পদার্থ, এই সেম মানে খাদ্যের হচ্ছে যে উপাদান আছে, প্রত্যেকটা উপাদানই আমরা একটু বিস্তারিত আকারে জানার চেষ্টা করবো 6টা উপাদান সম্পর্কে। তাহলে এখান থেকে যে কোনো প্রশ্ন আসলে আমরা পারবো। অনেক সময় আসে হচ্ছে চর্বি ও হচ্ছে লিপিডের মধ্যে পার্থক্য। চর্বি ও লিপিডের মধ্যে পার্থক্য, এগুলো খুবই ছোট ছোট প্রশ্ন, আপনারা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন। এইগুলো হচ্ছে পরিচিত, কিন্তু অনেক সময় আমরা অনেকদিন এগুলো পড়াশোনা না করাতে হচ্ছে ভুলে যায় বা উল্টাপাল্টা লেগে যায়। তার চেয়ে আমার মনে হয় পড়াশোনা করে যাওয়া ভালো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 30টা দিব। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্রি রেডিক্যাল কি? অক্সিডেন্ট আর হচ্ছে ফ্রি রেডিক্যাল কি? এই প্রশ্নটা 30টা, এটা অবশ্যই হচ্ছে বিস্তারিত আকারে আপনারা পড়ে যাবেন। এবং হচ্ছে মানব দেহে হচ্ছে ফ্রি রেডিক্যালের হচ্ছে প্রভাব কি, এগুলো অবশ্যই বিস্তারিত আকারে আমরা পড়ে যাব। আর সুষম খাদ্যের হচ্ছে উপাদান,
সুষম খাদ্যের হচ্ছে উপাদান কয়টি, তারপরে এর হচ্ছে বৈশিষ্ট্য কি, পূর্ণবয়স্ক হচ্ছে একটা মানুষের জন্য হচ্ছে কি পরিমাণ হচ্ছে সুষম খাদ্যের হচ্ছে প্রয়োজন, সুষম খাদ্যের যে পিরামিড, সুষম খাদ্য সম্পর্কিত যতগুলো প্রশ্ন আপনারা পান সবগুলো হচ্ছে পড়ে যাবেন মাস্ট। সুষম খাদ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ, 30টা দিলাম। এটা কি উপাদান কি, মানবের জন্য কেন প্রয়োজন, এটা হচ্ছে যে পিরামিড আছে, সবকিছুই আমরা পড়ে যাবো। এর উপাদান কি, একটা আসে হচ্ছে বডি মাস ইন্ডেক্স, এটা আমরা সবাই পড়ে এসেছি আগে। বডি মাস ইন্ডেক্স এটা একটু ভালো করে পড়বো। এটা কিভাবে বের করা যায়, অনেক সময় মান দিয়ে বলে দিতে পারে এটা বডি মাস ইন্ডেক্স হচ্ছে বের করার জন্য, যাতে হচ্ছে আমরা বের করতে পারি। এই সূত্রটা হচ্ছে আমরা দেখে যাবো। এরপরে আসে হচ্ছে ফাস্ট ফুড কি, এগুলো তো আমরা জানি, এগুলো শরীরের জন্য কেন হচ্ছে ক্ষতিকর। ফরমালিন কি, কি কি উপায়ে হচ্ছে আসলে ফরমালিন হচ্ছে দেওয়া যায়। খাদ্যের হচ্ছে রাসায়নিক উপাদান বিভিন্ন গুলো আছে, ফরমালিন, ক্যালসিয়াম কার্বাইড, ইথিলিন, আল্টার, এগুলো সবগুলো হচ্ছে আমরা বিস্তারিত আকারে একটু জেনে যাব। খাদ্যের যে হচ্ছে রাসায়নিক উপাদানগুলো দেওয়া হয়, এর প্রত্যেকটা উপাদানই আমরা বিস্তারিত আকারে জেনে যাব। যে কোনো একটা উপাদান সম্পর্কে জানতে চাইতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে ভিনেগার কি, ভিনেগার দিয়ে কিভাবে হচ্ছে খাবার হচ্ছে সংরক্ষণ করা হয়, এই প্রশ্নটা আসে। এটা হচ্ছে আপনারা দেখে যাবেন মাস্ট। এটা কি কি কাজে লাগে, এখান থেকে মোটামুটি খাদ্য পুষ্টি থেকে যদি এই প্রশ্নগুলো পড়তে পারেন তাহলে মোটামুটি আপনাদের প্রশ্ন কমন পড়বে, সমস্যা নাই। এরপরে হচ্ছে আমাদের একটা পার্ট হচ্ছে জীব প্রযুক্তি, এটা হচ্ছে বায়োলজি কি পার্ট। এটাও মোটামুটি আপনারা সবাই প্রিলিমিনারিতে পড়ে আসছেন। আসলে বিজ্ঞানের অধিকাংশ সবই প্রিলিতে পড়ে আসা হয়, প্রিলিতে হয়তো আমরা নৈতিক আকারে পড়ি, এখানে এসে একটু জাস্ট 3-4টা লাইন অ্যাড করতে হয়, এছাড়া আর কিছুই না বিজ্ঞানের প্রিপারেশন। এখানে হচ্ছে ক্রোমোজোম কি, এটা হচ্ছে বৈশিষ্ট্য, এগুলো তো আপনাকে জানতেই হবে। মানবে হচ্ছে ক্রোমোজোম কত ভাগে হচ্ছে ভাগ করা যায়, ক্রোমোজোমের হচ্ছে গঠন, রাসায়নিক যে গঠনটা আছে, ক্রোমোজোমের হচ্ছে রাসায়নিক গঠন, এটা ভালো করে পড়ে যাবে অবশ্যই। এবং হচ্ছে ক্রোমোজোমকে কেন হচ্ছে বংশ গতি হচ্ছে দ্বারক এবং হচ্ছে বাহক বলা হয়। তার মানে হচ্ছে ক্রোমোজোম সম্পর্কে যে ছোটখাটো যতগুলো হচ্ছে প্রশ্ন করা যায় অবশ্যই সবগুলো হচ্ছে পড়বেন আপনারা। আর এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা মাস্ট করতে হবে। এই ক্রোমোজোমকে আমি 3 স্টার দেব। ডিএনএ, তারপর হচ্ছে আরএনএ, এদের হচ্ছে প্রত্যেকটা প্রশ্নে পড়বেন। ডিএনএ কি, ডিএনএ হচ্ছে গঠন প্রক্রিয়া, ডিএনএ হচ্ছে কাজ, ডিএনএ হচ্ছে কত প্রকার কি কি, ডিএনএ এবং আরএনএ এর মধ্যে হচ্ছে পার্থক্য, ডিএনএ এর উপাদান, আর আরএনএ এর ক্ষেত্রেও সেম, আরএনএ কি, এর কি কাজ, এর গঠন কি, তারপর এটা কত প্রকার, এবং ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য। ডিএনএ আরএনএ সম্পর্কিত যতগুলো প্রশ্ন আমরা পাবো প্রত্যেকটা পড়বো, এটা হচ্ছে বাদ দিব না। তারপর হচ্ছে জিন কি, এটা অবশ্যই পড়তে হবে। আর হচ্ছে আমরা সবসময় শুনি না যে ডিএনএ টেস্ট করা হয়, ডিএনএ টেস্ট, এই ডিএনএ টেস্টটা কিভাবে করা হয়, ডিএনএ টেস্টটা আসলে কেন করা হয়, ডিএনএ টেস্ট সম্পর্কে আপনারা পড়ে যাবেন। ডিএনএ টেস্টের আসলে উদ্দেশ্যটা কি, ডিএনএ টেস্ট কিভাবে করা হয়, ডিএনএ টেস্ট কেন দরকার, ডিএনএ টেস্টের হচ্ছে ব্যবহার, তারপরে হচ্ছে ডিএনএ হচ্ছে ফিঙ্গার প্রিন্টিং, এর হচ্ছে কর্মপদ্ধতি, এটা মাস্ট করবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, স্টার দিলাম। ডিএনএ হচ্ছে
ফিঙ্গার প্রিন্টিং, এটার কর্মপদ্ধতিটা করে যাবেন, মাস্ট, এটা অবশ্যই করতে হবে। ফরেনসিক টেস্ট, এগুলো হচ্ছে আমাদের কমন শব্দ, ডিএনএ টেস্ট, ফরেনসিক টেস্ট, এগুলো হচ্ছে আমরা শুনি, এগুলো কি এগুলো সম্পর্কে আমরা একটু পড়ে যাব। আবার কিছু হচ্ছে আমাদের জেনেটিক রোগ হয়, যেরকম হচ্ছে অ্যানিমিয়া, থ্যালাসেমিয়া, এগুলা কি আসলে এই সম্পর্কে একটু জাস্ট আমরা জেনে যাব। তারপর হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং কি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করব। জৈব প্রযুক্তি এবং হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পার্থক্য। দুগ্ধজাত হচ্ছে উৎপাদকের উপর জৈব প্রযুক্তির প্রভাব। মানবদের হচ্ছে বিভিন্ন যে হরমোন থাকে আমাদের, এই হরমোন গুলো সম্পর্কে হচ্ছে পড়বেন। প্রত্যেকটা হরমোন কি কি কাজ করে, কি কোন কাজ করে, সেই হরমোন সম্পর্কে বিস্তারিত জানবেন। আরেকটা প্রশ্ন আসে, সেটা হচ্ছে ক্লোনিং কি। ক্লোনিং কি বা ক্লোনিং বলতে হচ্ছে কি বোঝায়, এটা হচ্ছে কত প্রকার। একটা হচ্ছে জিন থেরাপি, এটা বলতে আসলে কি বোঝায়। জিন থেরাপি, এটা হচ্ছে কিভাবে কি বোঝায়। স্টেম সেল থেরাপি কি, বাংলাদেশে হচ্ছে জিএমও শস্য উৎপাদনে হচ্ছে সুবিধা অসুবিধা, জৈব প্রযুক্তি এবং হচ্ছে ন্যানো প্রযুক্তির মধ্যে পার্থক্য, এটা মাস্ট করবেন। জৈব প্রযুক্তি এবং হচ্ছে ন্যানো প্রযুক্তি, এই দুইটা বিস্তারিত আকারে পড়ে যাবেন। যে কোনো একটা প্রশ্ন আসলেও যেন উত্তর করতে পারেন এবং পার্থক্য আসলেও যেন আপনারা উত্তর করতে পারেন, এটা মাস্ট। ক্লোনিং, জিন থেরাপি, স্টেম সেল, জৈব প্রযুক্তি, ন্যানো প্রযুক্তি, এটার পার্থক্য কিংবা আলাদা আলাদা সম্পূর্ণ বিস্তারিত করে যাবেন। মোটামুটি জীব প্রযুক্তি থেকে চ্যাপ্টার থেকে এই প্রশ্নগুলো যদি আপনারা করতে পারেন, এর পাশাপাশি আর কিছু কমন প্রশ্ন করেন, তাহলে ইনশাল্লাহ এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলে আপনারা পারবেন। আচ্ছা, আমি যা বলে যাচ্ছে আপনাদের কি বোধগম্য হচ্ছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের রোগ স্বাস্থ্য পরিচর্যা। এই চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে বড় চ্যাপ্টার আমার কাছে মনে হয়। এখান থেকে এখানে অধিকাংশ হচ্ছে আমাদের কমন যেটা সংক্রমণ কি কিভাবে সংগঠিত হয়। আগে যখন হচ্ছে করোনা হাইলাইটেড ছিল, তখন করোনা থেকে প্রশ্ন আসছিল। এখানে সাধারণত সাম্প্রতিক যেই রোগগুলো নিয়ে হচ্ছে বেশি হাইলাইটেড ইস্যু থাকে। এখন যেরকম একটা নতুন একটা রোগ আসছে, এই রোগ সম্পর্কে আপনারা একটু বিস্তারিত জেনে যাবেন। সাধারণত হচ্ছে রোগ এবং পরিচর্যাতে কারেন্ট যেই রোগটা নিয়ে হচ্ছে খুব বেশি হাইলাইটেড থাকে, সেগুলো নিয়ে হচ্ছে বিস্তারিত প্রশ্ন আসে। আমাদের সময় যেরকম কোভিড নিয়ে খুব আসছে, তার মধ্যে বেসিক কিছু প্রশ্ন তো অবশ্যই আপনাদেরকে হচ্ছে করতে হবে। যেরকম হচ্ছে অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে অ্যান্টিসেপটিক, এর মধ্যে হচ্ছে পার্থক্য, এটা মাস্ট করবেন। পার্থক্য অ্যান্টিবায়োটিক এবং হচ্ছে অ্যান্টিসেপটিক। ভেরি রোগের হচ্ছে কারণ, ভিটামিন ডি পাওয়া যায় এরকম ব্যাখ্যা করো। মানে রোগ যেগুলো আছে এগুলো তো অবশ্যই হচ্ছে
আমাদের করতে হবে, এবং এটার পার্থক্যটা খুবই ভালো করে পড়বেন। এটা হচ্ছে 3 স্টার দিলাম, এটা কিন্তু আসে পরীক্ষায়। আবার অনেক সময় আমরা কথায় কথায় বলি না যে অ্যান্টিবায়োটিক হচ্ছে রেসিস্টেন্স বা হচ্ছে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া উদ্ভব কি কারণে হচ্ছে বা কোন ধরনের কার্যক্রমে হচ্ছে বিস্তার হতে হচ্ছে সহায়ক। অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্স যে শব্দটা আমরা বলি, এই সম্পর্কিত যে প্রশ্নগুলো আছে এগুলো অবশ্যই পড়বেন। এটা হচ্ছে 2 বার আসছে, 35 এবং 37 বিসিএস। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া। এরপর আমাদের বেসিক যে কিছু রোগ বালাই, যেমন হার্ট অ্যাটাক, উচ্চ রক্তচাপ, স্ট্রোক, হার্ট এবং হার্ট অ্যাটাক এবং হচ্ছে স্ট্রোকের মধ্যে পার্থক্য, এগুলো হচ্ছে অবশ্যই হচ্ছে জানতে হবে। আর এই প্রশ্নটা তো মাস্ট আমাদের জানতে হবে। সিস্টোলিক, এটা আমরা জানি সবাই, এবং হচ্ছে ডায়াস্টোলিক, এই দুইটা হচ্ছে ভালো করে জেনে নেবেন। সিস্টোলিক এবং হচ্ছে ডায়াস্টোলিক, এর মধ্যে হচ্ছে পার্থক্য, কোনটা কি বোঝায়। আর আমাদের যে কমন যে রোগগুলো, উচ্চ রক্তচাপ, এগুলো কেন হয়, এর প্রতিকার কি 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 করা যায়। আর একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে কোলেস্টেরল। কোলেস্টেরল কি, এর হচ্ছে কাজ কি, কি কি খাবারে হচ্ছে কোলেস্টেরল পাওয়া যায়, আর তারপর হচ্ছে কোলেস্টেরল বেশি হলে কি হয়, এটা কিভাবে হচ্ছে কমানো যায়। তারপর এলডিএল এবং হচ্ছে এইচডিএল, এটাও মাস্ট। এই কয়েকটা প্রশ্ন 1 স্টার হবে, মাস্ট, এগুলো করতেই হবে, এগুলো অবশ্যই করবেন। আর রক্ত হচ্ছে রক্তের যে ঘটনা উপাদান যেগুলো আছে এগুলো একটু জাস্ট রিডিং দিয়ে যাবেন। আর আমাদের যে বিভিন্ন ধরনের রোগ, ডায়াবেটিস, এগুলো কেন হয়, হলে হচ্ছে কি করতে হবে, ঝুঁকি কিভাবে কমানো যায়। তারপর ডেঙ্গু, ডেঙ্গু সম্পর্কে একটু বিস্তারিত জেনে যাওয়া। টিকা বা হচ্ছে ভ্যাকসিন, এটা যখন করোনা ছিল তখন খুবই হাইলাইটেড একটা প্রশ্ন ছিল, এখনো হচ্ছে আপনারা করতে পারেন। খাদ্যের বিষক্রিয়া, এগুলো হচ্ছে খুবই কমন। আর কিছু আমাদের কমন ওয়ার্ড আছে, এক্সরে, আলট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, এন্ডোস্কোপি, এনজিওগ্রাফি, রেডিওথেরাপি, কেমোথেরাপি। এই বিষয়গুলো সম্পর্কে জাস্ট একটু জেনে যাবেন যে কোনটা আসলে কি বোঝায় এবং কোনটা কি কাজে ব্যবহার করা হয়, কি রোগ শনাক্তের জন্য কোন চিকিৎসা পদ্ধতিতে এটা ব্যবহার করা হয়, এগুলো জানা। আর আমাদের কিছু রোগ আছে যেরকম হচ্ছে এইডস, যক্ষ্মা, হেপাটাইটিস, ক্যান্সার, এগুলো সম্পর্কে হচ্ছে বেনাইন এবং হচ্ছে মেলিগনেন্ট বলতে কি বোঝায়, এগুলো সম্পর্কে জাস্ট, এগুলো আমরা সবাই জানি। তারপরে এই রোগগুলো সম্পর্কে একটু জাস্ট জেনে যাব, প্রত্যেকটা রোগ সম্পর্কে। এখান থেকে এই রোগগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত আমরা জানতে পারি, এই প্রশ্নটা তো অবশ্যই আপনারা পড়বেন। বেনাইন এবং হচ্ছে মেলিগন্যান্ট, এর মধ্যে হচ্ছে পার্থক্য বা এই দুটাকে হচ্ছে আলাদা করে হচ্ছে বর্ণনা করা, যেটাই বলে এইগুলো হচ্ছে বিস্তারিত আমরা জানবো। আর বিভিন্ন যে রোগগুলো আছে, এইডস, হেপাটাইটিস, ক্যান্সার, যক্ষ্মা, এগুলো সম্পর্কে জাস্ট একটু জেনে যাও। কেমোথেরাপি কি, কেমোথেরাপিটা হচ্ছে গুরুত্বপূর্ণ, যেহেতু এটা হচ্ছে কিভাবে হচ্ছে দেওয়া হয়। আজকে আমি সব খরচাকে পর লিখতেছি। এই বেসিক জায়গাগুলো যদি আপনারা একটু হাইলাইটেড করে পড়াশোনা করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জেনারেল সায়েন্সের যে 60 মার্ক থেকে আপনারা ফুল অ্যান্সার করতে পারবেন এবং খুব ভালো একটা মার্কস আপনারা পাবেন। বিজ্ঞানের পড়াশোনা কিন্তু খুবই কম। আমরা জাস্ট একটু মাথা ঠান্ডা রেখে একটু ধৈর্য ধরে পড়াশোনা করলে ইনশাল্লাহ আমরা বিজ্ঞানে অনেক ভালো মার্কস পাবো। আর বিজ্ঞান নিয়ে ভয় পাওয়ার কোনো কিছুই না, বিজ্ঞান খুবই সহজ একটা সাবজেক্ট। অন্য সাবজেক্টের তুলনায় এখানে কম সময় দিলেই এক সময়কে একটা ভালো প্রিপারেশন নেওয়া সম্ভব। আর এখানকার প্রত্যেকটা প্রশ্ন যেহেতু ছোট, এক একটা প্রশ্নের জন্য খুব বেশি এফোর্ট দিতে হয় না, তার খুব বেশি জিনিস জানার প্রয়োজন হয় না।
আমি মোটামুটি চেষ্টা করেছি যে জেনারেল সায়েন্সের 60 মার্কের জন্য কোন কোন জায়গাগুলোকে ফোকাস করা দরকার। আমি যে বিষয়গুলো এখানে বোর্ডে লেখার চেষ্টা করেছি এগুলো তো অবশ্যই মাস্ট, এগুলো কোনোভাবেই আপনারা ছাড় দিতে পারবেন না, অবশ্যই করতে হবে। এর পাশাপাশি যেগুলো বিভিন্ন বিসিএস আসছে আমি হয়তো স্কিপ করে গেছি, ওইগুলো অবশ্যই পড়বেন এবং আপনাদের কাছে যেগুলো গুরুত্বপূর্ণ মনে হচ্ছে পড়া উচিত সেগুলো অবশ্যই পড়বেন। তাহলে ইনশাল্লাহ আপনাদের জেনারেল সায়েন্সের 60 মার্কের 60 মার্কই আপনারা অ্যান্সার করতে পারবেন এবং জেনারেল সায়েন্স অনেকটা ম্যাথমেটিক্সের মতো, এখানেও আপনি পুরো মার্কস পাওয়ার একটা পসিবিলিটি থাকে এবং ভালো 60-এ হচ্ছে আপনি 50 তুলতে পারবেন যদি আপনি খুব ভালো স্ট্যান্ডার্ড মানে সঠিক ভাবে হচ্ছে লিখে আসতে পারেন। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। কোন প্রশ্ন থাকলে হচ্ছে আপনারা পরবর্তী ক্লাসে হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারেন। আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।